তো ওয়েলকাম ডক্টর উত্তম চক্রবর্তী স্যার। নমস্কার সবাইকে আমার অপরাহ্নের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আবার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। এটা আমার উইকনেস, সেটাও শেয়ার করে দিলাম। তো আমি একটা ছোট্ট কেস শেয়ার করছি আজকে। সেটা একটা 22 বছরের মেয়ে। আমরা পেশেন্টের সঙ্গে কমিউনিকেশন ভালো করতে পারিনি, মানে পেশেন্ট খুব একটা কমিউনিকেশন করেনি। ফেস ছিল ট্যাসিটান ফেস, কথা বলার খুব একটা আগ্রহী ছিল না মেয়েটা। কমপ্লেনটা যা করেছিল সবই তার মা করেছিল। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পেশেন্টের ক্লাস 8-এ পড়া একটা বোন, ওরা দুই বোন, ভাই নেই, দুই বোন। একটা 8-এ পড়া বোন হঠাৎ একদিন সুইসাইড করা। সেই সুইসাইড করার পর থেকে এই দিদিটা আস্তে 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 তার পড়াশোনার যে কোয়ালিটি, সে কোয়ালিটি খারাপ হতে থাকে। তার বিহেভিয়ার কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। তার মায়ের যেই অভিযোগ নিয়ে মা এসছে, সেটা হচ্ছে, বলছে একটা তো মেয়ে আমাদের চলে গেল, আর এই মেয়েটারও লক্ষণ খুব ভালো দেখছি না ডাক্তারবাবু, আপনি একটু মেয়েটাকে দেখুন। আমি বললাম কেন, কি হয়েছে? বলছে একে যদি কিছু বলি, কিছু বললেই ও কেমন যেন বিহেভ করে, কিছু বললেই ও বিরক্ত বোধ হয়। বললাম আর আর যদি ওকে বেশি কিছু বলি, হয়তো একটু বোঝাই যে এরকম করলে কি করে হবে, পড়াশোনাটা করতে হবে, পড়াশোনার রেজাল্ট যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে, তখন ও বলে যে বেঁচে থেকে কি হবে, বোন তো চলে গেছে, আমি বা বেঁচে থেকে কি হবে। এই এটাই ওর আচরণ। এবং তার ফেসিয়াল এক্সপ্রেশনটা হচ্ছে ট্যাসিটান ফেসিয়াল এক্সপ্রেশন, মুখটা কেমন গোমরা করে বসে থাকে, কমিউনিকেশন, কথাবার্তা খুব একটা বেশি বলে না। তো আমি বারবার জিজ্ঞেস করলাম তোমার পড়াশোনার কোয়ালিটি খারাপ হচ্ছে কেন? বলছে আমি কিছু ভাবতে পারি না, যদি কিছু ভাবার চেষ্টা করি আমার খুব মাথায় যন্ত্রণা করে, এই জন্য পড়াশোনা নিয়ে আমি কিছু ভাবতে পারি না, অঙ্ক করতে পারি না, বেশি কিছু মুখস্থ টুখস্থ করাগুলো কিছু করতে পারি না, এইগুলো করতে গেলে আমার কষ্ট হয়। তোমার সারাদিন কি করে কাটে? বলছে সারাদিন, ওর মা হচ্ছে সারাদিন শুয়ে থাকে, কথাবার্তা খুব একটা বলে না। আর আর কিছু বললেই ওর মুখ দিয়ে আগে মরার কথাটাই আসে, বোন চলে গেছে, আমার আর থেকে এই ছিল কেসটা। খুব ছোট কেস। আমি একটা কথাই জিজ্ঞেস করেছিলাম মাকে, যে ও কি কখনো অ্যাটেম্প করেছে সুইসাইড? বলছে না, সুইসাইড অ্যাটেম্প করেনি, কিন্তু এইরকম কথাই ও বলে। আমি বললাম কেন? তো ও তো এমনি কমিউনিকেট করতে চায় না, অনেক কষ্টে একটা লাইন বলেছে যে পড়তে বসলে কিছু ভাবলেই আমার মাথা যন্ত্রণা করে। তারপরে বলে যে, আমি বললাম কেন তুমি এসব ভাবো কেন? বলছে না, বোন চলে গেছে আর আমার থেকে কি হবে। আমি বললাম কেন? বোন ওর তো খুব মানে ডিয়ারেস্ট ছিল আর কি।
এইটুকুনি কেসটা। কারো কিছু আইডিয়া আছে? কারো কিছু আইডিয়া আসছে? আমার সাউন্ড প্রচুর। যাচ্ছে ঠিক? আমার অনেক কেন যেন মনে হচ্ছে দিস মে বি এ কেস অফ কোনিয়াম ম্যাকুলেটাম। কোনিয়াম অ্যাঙ্গেলটা? অ্যাঙ্গেলটা হলো ওই রুব্রিকটা, ওই মাইন্ড ডিলিউশন গুজ থ্রিউ দেমসেলস ইনটু ওয়াটার থিঙ্কিং দেমসেলস টু বি গিজ, আর এলিমেন্টস ফ্রম ডেথ অফ লাভড ওয়ান। এলিমেন্ট ফ্রম ডেথ অফ লাভড ওয়ানে সিনথেসিসে কোনিয়াম নেই, কমপ্লিটে আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে জুটি ছিল, দুই বোনের জুটি, ওরা রাজহংসের মতো ঘুরে বেড়াতো, একসাথে থাকতো, এই জুটিটা ভেঙে গেছে। আমার মানে এইটুকু শুনে এটুকু মনে হলো আর কি। হুম, হ্যাঁ দাদা, এটা একটা ভালো অ্যাঙ্গেল ছিল। আমার স্যার একটু ভ্যানিলা এলো, এলিমেন্টস ফ্রম ডেথ অফ লাভড ওয়ান্স, ডেথ টক্স অফ ট্যাসিটার্ন, অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার। অ্যান্সারটা খুব একটা বেশি দিতে চাইছিল না, অল্প অল্প অ্যান্সার দিচ্ছিল। হুম, আচ্ছা বেশ, এটা একটা সাইড। আর কেউ? ইগনেসিয়াও পাশাপাশি আছে, পরেই ইগনেসিয়া আছে। আচ্ছা বেশ, 43 অলরেডি হয়ে গেছে, আমরা তাহলে আস্তে আস্তে এগোই। ইগনেশিয়া তো আপাত দৃষ্টিতে মনে হয় একটু গ্রিপ সাইলেন্ট আছে, গ্রিপ সাইলেন্টের একটা জায়গা দেখা যাচ্ছে। দেখুন, বোন মারা যাওয়ার পর থেকে তার প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এটা তো আমাদের কাছে পরিষ্কার সবার কাছে। এলিমেন্ট ফ্রম ডেথ অফ লাভড ওয়ান্স, এটা তো আমাদের কাছে ক্লিয়ার। আর পেশেন্টের কাছ থেকে আমরা একটা কমপ্লেন পেয়েছি, সেটা কি? সেটা হচ্ছে ও কিছু ভাবতে পারছে না, কিছু ভাবলেই ওর মাথায় যন্ত্রণা করে। এই একটা কমপ্লেন পেশেন্টের কাছ থেকে পাওয়া গেছে, দ্যাট ইজ থিঙ্কিং কমপ্লেন aggravation. Thinking complaint aggravation, thinking of his complaints. ওর যে, ওকে যে জিজ্ঞেস করলেও কেন কথা বলে না, এই কথা বললেও ও যখন সব কথা বলবে তাহলে ওর কমপ্লেন, ওগুলো তো কোনো কিছু বলতে গেলে ওকে ভেবে ভেবে বলতে হয়, মেমোরি থেকে বার করতে হবে, তাহলেই ওর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। ইরিটেবিলিটি স্পোকেন টু হোয়েন, তাকে কিছু বললেই ও একটা বিরক্ত বোধ হয়। সেন্সিটিভ টাচ টু, ও ও একটা সেন্সিটিভ জোনে চলে গেছে, ওকে টাচ করলেই ও রিয়াকশন দেখায়। রিয়াকশন দেখায় কি? আর এইটাই, এই স্টেটটাই হচ্ছে সুইসাইডাল ডিসপোজিশন, মানে সে সুইসাইড করার একটা একটা টেন্ডেন্সি আছে ওর মধ্যে, যে টেন্ডেন্সিটা ওর ভেতরে মানে সবসময় চলছে, যদিও সে অ্যাটেম্প করেনি কখনো। সুইসাইডাল ডিসপোজিশন থটস,
তার মাথার মধ্যে এই সুইসাইডাল ডিসপোজিশনের একটা ভাবনা ওর মাথার মধ্যে চলে। এই পর্যন্ত আমরা যদি এগোই, আমাদের সামনে দুটো ড্রাগ আছে, একটা নাইট্রিক অ্যাসিড, একটা ন্যাট্রাম সালফ। নাইট্রিক অ্যাসিড এই স্টেজে আসার পরে নাইট্রিক অ্যাসিড একটা জায়গা থেকে কেটে যায়, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড সুইসাইডাল ডিসপোজিশন বাট ল্যাক অফ কারেজ। নাইট্রিক অ্যাসিড সুইসাইড করতে পারে না, করার ইচ্ছে থাকে কিন্তু করতে পারে না, ডিউ টু ল্যাক অফ কারেজ, তার সাহস নেই বলে। আর ন্যাট্রাম সালফ কি করে, সেলফ কন্ট্রোল ইনক্রিজ। সে তার নিজের কন্ট্রোলে, যেহেতু ন্যাট্রাম গ্রুপ নিজেকে খুব কন্ট্রোল করে, সেই জন্য সে তার নিজেকে কন্ট্রোল করে, সেলফ কন্ট্রোল ইনক্রিজ করে ফেলে, করে সে সেটাকে খুব কন্ট্রোল করে ফেলে, যার জন্য সে সুইসাইড করে না। এই জায়গাটা এসে আমাদের অ্যাসিড নাইট্রিক আর ন্যাট্রাম সালফ আলাদা হয়। আর এই যে এসছে জায়গাটা, এটা হচ্ছে অ্যাটাচড স্ট্রংলি টু আদার্স। এই যে জায়গাটা অমিতাভদা বললেন একটু আগে, যে দুই বোনের একসঙ্গে থাকার যে বিষয়টা, এই আমি এই অ্যাঙ্গেলটাকে এইভাবে করে সেদিন ভেবেছিলাম যে অ্যাটাচ স্ট্রংলি টু আদার। এই যে বোনের সঙ্গে তার যে অ্যাটাচমেন্টটা খুব স্ট্রংলি ছিল, সেই স্ট্রংলি অ্যাটাচমেন্টটা যখন ডিটাচ হয়ে গেছে, তখন তার কমপ্লিকেশন শুরু হয়ে যায়। অবশ্য এইখানে আবার এই অ্যাটাচ স্ট্রংলি আদার্সে দুটো মাত্র ড্রাগ আছে, একটা কার্সিনোসিন, একটা ন্যাট্রাম সালফ। ঠিক আছে, তো এই রুব্রিক্সগুলো নিয়ে আপনাদের মধ্যে যদি কোনো কিছু অ্যাড করতে চান বলুন, বা কোনো রুব্রিক্স থেকে মনে হয় আপনাদের কাছে কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে, আমাকে হেল্প করলে খুব সুবিধা হবে, যাতে আমি নিজেকে রেকটিফাই করতে পারি। উত্তম দা, এই যে থিঙ্কিং কমপ্লেন অ্যাগ্রাভেট, এখানে কথাটা আছে তিনটে ওয়ার্ড, থিঙ্কিং আছে, কমপ্লেন্স আছে এবং অ্যাগ্রাভেটস আছে। কিন্তু এই পেশেন্টটা বলছে আমি পড়তে গেলে, অঙ্ক করতে গেলে বা কোনো কিছু মুখস্থ করতে গেলে আমার কষ্ট হয়। ইজ ইট কমপ্লেন? এই জায়গাটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, যদি একটু ইলাবোরেটলি বলে দেন। ওই জায়গাটা একটা জায়গা তো আছে। আচ্ছা, আরেকটা জায়গা যেটা আছে সেটা হচ্ছে পেশেন্টকে যখন জিজ্ঞেস করা হয়, এই যে পেশেন্টকে যখন জিজ্ঞেস করা হলো, পেশেন্ট কথা বলছে না, কেন কথা বলছে না? বলছে আমি ওসব ভাবতে পারি না। ওই যে সেদিনকার যে দৃশ্যটা, সেটাও ভাবতে পারে না, এই জন্য ওই কথাটাও বলতে চায় না, ওই কথাগুলো ভাবতেই চায় না। আরেকটা রুব্রিক্স নিয়েছিলাম, সেটা হচ্ছে টকিং দিয়ে, টকিং আদার্স অ্যাগ্রেভেশন। এখানে ওই রুব্রিক্সটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কোন রুব্রিকটা? টকিং আদার্স অ্যাগ্রেভেশন, মানে হ্যাঁ, যখন এটা ঠিক আছে, এটা লজিক্যাল, এটা মোর লজিক্যাল, এটা ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা যখন আসে, তখন ও যখন অন্যের সঙ্গে যখন কথা বলে ওই সাবজেক্টটার বিষয়, তখন ওর অ্যাগ্রেভেশন হয়। সেই জন্য ওই যে ট্যাসিটার্ন মুখ নিয়ে বসে থাকে, ও কারোর সঙ্গে কমিউনিকেশন করে না, তার কারণ হচ্ছে এটা। হ্যাঁ ঠিক আছে,
দিস ইজ মোর লজিক্যাল। এটা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে। আর কিছু? হ্যাঁ, ন্যাট্রাম সালফেট আমাদের একটা জায়গা খুব প্রমিনেন্ট, যেটা আমি খুব ইউজ করি। আজকে আরো একটা কেস ছিল, সেই কেসটা আর আমি এগোবো না কারণ সে 51 হয়ে গেছে। সেটা হচ্ছে এই জায়গাটা আমি ন্যাট্রাম সালফেট খুব বেশি ব্যবহার করি। র্যাডারের মধ্যে আমাদের একটা কিনোট আছে, সেই কিনোটে একটা লাইন আছে খুব সুন্দর, ডিপ্রেশন উইথ সুইসাইডাল থট, depression with suicidal thought restrain themselves out of responsibility for others who depend on them. তার সুইসাইড করতে তো ইচ্ছে করে, কিন্তু তার রেসপন্সিবিলিটি থাকে, তার উপরে যারা নির্ভরশীল হয়ে থাকে তাদের জন্য সে সুইসাইড করতে পারে না। আমাদের যখন ন্যাট্রাম গ্রুপ পড়ানো হয়েছিল তখন একটা দারুণ জায়গা পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা ন্যাট্রাম গ্রুপ কন্ট্রোল করে, সেন্সিটিভ পার্সন কিন্তু বাট ক্লোজড। ন্যাট্রাম সালফেট পেশেন্টটা খুব সেন্সিটিভ হয়, যার জন্য ও ছোট ছোট কথাতে পর্যন্ত সে ইরিটেশন রিয়াক্ট দেখাচ্ছিল। আরেকটা কেস ছিল, সেই কেসটা বললে এই জায়গাটাকে ক্লিয়ার করা যেত, সেটা আরেকদিন দেখা যাবে। আর আর ন্যাট্রাম সালফেট খুব বিউটিফুল। আরেকটা লাইন আছে খুব ভালো, যে সিস্টেমিক প্রপার রেসপন্সিবিলিটি ডিউটিফুল, সিস্টেমিক প্রপার রেসপন্সিবল অ্যান্ড ডিউটিফুল। ন্যাট্রাম সালফেট পেশেন্টরা সাধারণত এইরকম পেশেন্ট হয়, আর সব সিস্টেমিক ওয়েতে চলবে এবং প্রপারলি এবং দায়িত্ব নেয় এবং ডিউটিফুল পার্সন। কেসটা কি বলবো? তাহলে টাইমটা কিন্তু একটু এক্সটেনশন হয়ে যাবে। হ্যাঁ হোক না, 2-5 মিনিট পরে যদি আরেকদিন বেশি হবে। হয় অসুবিধা কি আছে? আপনি বলুন না, জিস্ট করে বলতে পারলে ভালো, নাহলে বলুন না, আপনার মতো করেই বলুন না। আচ্ছা আচ্ছা, বেশ, আমি এটা ছোট করেই বলি। মানে এইটার আমি দুটো পার্ট করেছিলাম এই কেসটা। এই কেসটা একটা ইনি এই ভদ্রলোক একজন হোটেলের একটা হোটেলের উনি ম্যানেজার পোস্টে কাজ করতেন। এই ভদ্রলোক কিন্তু নিজে একবারও বলেননি যে আমি ম্যানেজার। উনি বলতো যে আমি খুব হোটেলটা আমার দায়িত্বেই চলতো, ওনার যে প্রেজেন্টেশনটা ছিল হোটেলটা আমার দায়িত্বেই চলতো। তো এইবারে প্রায় 10 বছর উনি হোটেলে কাজ করেন। কাজ করার পরে বলছে হোটেলে আমার মতন দুজন লোক আছে, মানে ইনি সারাদিন থাকে, একজন নাইটেও থাকে। তো একদিন এক ভদ্রলোক মানে হোটেলে থাকে রাতে, কিন্তু ওনার পুলিশ কেস আছে। যাই হোক, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। পুলিশ কেস হয়, পুলিশ কেস হওয়ার পরে এবারে ওনাকে বলেছে যে আপনার যে হোটেলে যাকে রেখেছেন তার ডকুমেন্টগুলো দিন। তো ওনার কাছে আইডেন্টিটি কার্ড ফার্ড থাকে। স্যার কথাটা বুঝতে পারছি না, এই একটু আগে বলুন। একটা ভদ্রলোক একটা হোটেলের রেসপন্সিবল পার্সন, মানে ওনার দায়িত্বে হোটেলটা চলে। তো হোটেলে একদিন
একটা ভদ্রলোক এসে রাত্রিবেলা থেকে গেছিলেন, একটা ফলস আইডি জমা দিয়ে গেছিল। সে ফলস আইডি ওনারা যে নোট করেছিল, পেশেন্ট ওই ইয়েতে জিজ্ঞাসা করেছে, সেই সব কথাগুলো লিখেছে। আর আইডি প্রুফ যেটা দিয়েছে সেটা ভাঁজ করা আইডি প্রুফ ছিল, জেরক্স ছিল, ওরা ওইভাবে করে রেখে দিয়েছে। ওরা কোনো কারণবশত ওটা খোলেনি। এইবার ওই ভদ্রলোকের কোনো কারণে পুলিশ ইনকোয়ারিতে এসেছিল। আসার পরে এবার এই ভদ্রলোককে জিজ্ঞেস করে যে আপনি এবারে ওনাকে জিজ্ঞেস করছে আপনি প্রুফ গুলো দেখান। এবার প্রুফ উনি দেখাতে পারছে না। প্রুফ দেখাচ্ছে, এই যে আমার এখানে এই যে ওনার যে রেকর্ড বুকের নাম আছে দেখাচ্ছে, বলে আইডিটা দেখান। আইডি দেখাতে যাচ্ছে, দেখছি অন্য আইডির সঙ্গে ম্যাচ করছে না। তখন এবার পুলিশও কৈফত, আপনাকে তো কৈফত দিতে হবে। বলছে আমি তো ওই টাইমে হয়তো ছিলাম না, অন্য কেউ হয়তো ডিল করেছে। বলছে না, আপনাকেই বলতে হবে, যেহেতু আপনি রেসপন্সিবল, আপনার দায়িত্বে রয়েছে। মালিক পর্যন্ত বলছে দেখুন আপনার দায়িত্বে হোটেলটা চলে, তাহলে এইরকম যদি হয় তাহলে কি করে চলবে। এইবারে এই লোকের সামনে, সেদিন হোটেলের লোকও ছিল, এবার লোকের সামনে ওনাকে এইসব কথাবার্তাগুলো শুনতে হয়েছিল। কথাবার্তাগুলো যখন শুনতে হয়েছে তখন ওনার কাছে খুবই খারাপ লেগেছে। সেই দিন থেকেই ওনার একটা মাথা যন্ত্রণা শুরু হয়। সেই মাথা যন্ত্রণায় উনি অনেক ওষুধ খেয়েছে। ওষুধ খেতে খেতে এখন মনে হয় যেন আমার এই প্রবলেম আর সারবে না। এতদিন ওষুধ খেলাম, কিছুই তো হচ্ছে না। আরে ওই যখন এই যতক্ষণ কাজে কর্মের মধ্যে থাকি ততক্ষণ তাও একরকম থাকি, যখনই মনে পড়ে মাথা যন্ত্রণার কথা দেখি, কাউকে হয়তো কমিউনিকেট করছি, কথা বলছি, দেখি আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো এইরকম করে আজকে তো এতদিন চলছে, অন্তত 4-5টা ডাক্তার চেঞ্জ করে ফেলেছে। আপনার সব স্ক্যান ট্যান করা হয়েছে, সব রিপোর্ট নর্মাল, কিন্তু মাথা যন্ত্রণা তো যাচ্ছে না। এক এক সময় মনে হয় বেঁচে থেকে লাভ নেই, মরে যাই, বেঁচে থাকার ইচ্ছে নেই। এখন আমি যদি মরে যাই তাহলে আমার ছেলে মেয়েকে দেখবে। আপনি জানবেন না ডাক্তারবাবু, একদিন আমি সুইসাইড করতে অলরেডি চলে গেছি, কিন্তু তারপরে ওখানে যাওয়ার পরে আমার মনে হলো আমি যদি এখন আজকে মরে যাই আমার সংসারটা কে দেবে। সেখান থেকে আমি চলে আসি। এক এক সময় মাথা যন্ত্রণার জন্য আমার মনে হয় বেঁচে থেকে কি লাভ। কিন্তু তারপরেও সংসারের ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে এখন লড়াই চালিয়ে যাচ্ছে, ওষুধ খেয়ে যাচ্ছে। এই ছিল কেসটা। আমি বললাম আচ্ছা, আপনি যে এখন কাজকর্ম করেন, কাজগুলো মানে আমি কাজের সময় যদি কাজের ক্ষেত্রে গিয়ে যদি আপনার মাথা যন্ত্রণা শুরু হয়, আপনি কি করেন? বলছে আমি কিন্তু কাজ ছেড়ে আসি না। এখন অবশ্য উনি হোটেলে কাজ করেন না, এখন একটা পাওয়ার লুমে থাকেন, পাওয়ার লুমের ম্যানেজার। ওইখানেও সেই রেসপন্সিবল পারসন এইখানে। তো এবারে উনি এখন আর যেখানে কাজ করছে এখানে কাজ করছে, কিন্তু বলছে আমি মাথা যন্ত্রণা হলে কাজ ছেড়ে যায় না, কাজ যতক্ষণ করার ততক্ষণ করবে, তারপর বাড়ি যাবে। এইটা ওনার একটা গুরুত্বপূর্ণ জায়গা। উত্তম দা, এলিমেন্ট ফ্রম অনারাউন্ডেড আছে এটা? অবশ্যই হলো এলিমেন্ট ফ্রম অনারাউন্ডেড। 19টা ড্রাগ আছে।
দেখুন এনার মধ্যে সুইসাইডাল থট আছে, কিন্তু আবার সেলফ কন্ট্রোল ইনক্রিজ আছে, নিজেকে আবার কন্ট্রোল করে নিয়ে আসে। আর লাস্ট তো একটা লাইনই পুরো ন্যাকটাম সাহেবকে বলে দেয়। আমি এই লাইনের উপরে অনেক কটা কেস সলভ করেছি, শুধু এই লাইনটার উপরে। Suicidal disposition thought restrain himself because of his duty to his family. এক ভদ্রমহিলা বলেছিল যে আমি সুইসাইড করার জন্য পুকুরে ঝাঁপ দেবে বলে কলসি নিয়ে গেছে, গলায় কলসি বেঁধে পুকুরে ঝাঁপ দেবে, কিন্তু ওখানে গিয়ে তার মনে পড়েছে যে আমার ছেলে মেয়েগুলোকে কে দেখবে, ওখান থেকে বাড়ি চলে এসেছে। ওটা সিভিয়ার লিকোরিয়াস ছিল। এইরকম কেস খুব পাওয়া যাবে, যারা ন্যাকটাম সালফের এই জায়গাটায় বড় স্যার এই রুব্রিকটা আরেকবার বলুন, এই রুব্রিকটা। সুইসাইডাল ডিসপোজিশন thought restrains himself because of his duties to his family. খুব ভালো স্যার, খুব ভালো রুব্রিক। এই রুব্রিক্সটা সবচেয়ে ভালো দিক কোনটা, এই রুব্রিক্সটা নেয়ার সময় আমাদের খুব বেশি দিমাগ লাগাতে হয় না। সবচেয়ে যেটা ভালো পয়েন্ট আমাদের জন্য সেটা হচ্ছে এটা পেশেন্টের প্রেজেন্টেশনটা এরকম থাকে। আর এই লাইনটা পেয়ে গেলে আমি পেছন দিকে তাকাই না। না, এটা তো রুব্রিকটা আরেকবার এটা তো রুব্রিকটা আরেকবার বলুন স্যার, উত্তম স্যার। সুইসাইডাল ডিসপোজিশন thought সুইসাইডাল thoughts restrain himself because of his duties to his family. ডিউটি টু মাচ সেন্স অফ ডিউটি, মাথায় যন্ত্রণা করছে, কাজে যাচ্ছে, ডিউটি কিন্তু ছেড়ে আসছে না, ওনার যা কাজ উনি করে আসছেন। টেস্ট বাই রিকভারি অফ, ওনার এই প্রবলেম আর সারবে না, হতাশা হয়ে গেছে, ডেথ ডিজায়ার, আর বেঁচে থেকে কি হবে, মরে যাওয়াই ভালো, কিন্তু তারপরেও নিজেকে কন্ট্রোল করে, সেলফ কন্ট্রোল ইনক্রিজ। দেখুন এইগুলো সব স্টেপ বাই স্টেপ জুড়লে পরে এই রুব্রিক্সটা, সিঙ্গেল ড্রাগের রুব্রিক্সটা অটোমেটিক চলে আসবে। আর এটা র্যাডারে যে ইয়েটা রয়েছে, কিনোটটা রয়েছে, একদম কিনোটটার মধ্যে একদম পরিষ্কার লাইনটা লেখা আছে। ঠিক আছে, স্যার ডিপ্রেশন নিয়ে যে রুব্রিকটা বললেন আরেকবার বলুন প্লিজ। ডিপ্রেশন আগে যেটা বলেছিলেন আগের কেসে। ডিপ্রেশনটা আমি যে লাইনটা বলছিলাম, র্যাডারের যেই কিনোটটা আছে, ডিপ্রেশন উইথ সুইসাইডাল থট, ডিপ্রেশন উইথ সুইসাইডাল থটস, তার পরের লাইনই হচ্ছে এটা। মানে এই সুইসাইডাল ডিপ্রেশন, এই পেশেন্টরা, ন্যাকটাম সালফের পেশেন্টরা যখন ডিপ্রেশনে চলে যায় তখন তাদের সুইসাইডাল চিন্তা ভাবনাগুলো মাথায় চলতে থাকে, এবং ওখানে লেখা আছে হ্যাঙ্গিং অর শুটিং। ঠিক আছে, কিন্তু তারা সেটা করতে পারে না তার দায়িত্ববোধের জন্য। এইটা ন্যাকটাম সালফের একটা, আমি এই জায়গা থেকেই একটা রুব্রিক্সটা নিয়েছিলাম, ডিলিউশন হেড ইনজুরি। হেড ইনজুরির সঙ্গে আমি একটা নিজের মতন করে ভাবছিলাম আর কি, এটাই হয়তো হেড ইনজুরি,
কারণ হচ্ছে যেহেতু উনি ওনার হেড ছিলেন, এই যে অনার উন্ডেড যখন হলো, উনি ওইখানকার রেসপন্সিবল পার্সন ছিলেন, ওখানকার হেড ছিলেন। সেইখানে যখন সবার সামনে যখন ওনাকে এইসব কৈফিয়ত দিতে হচ্ছিল পুলিশের সামনে, পুলিশের সঙ্গে প্লাস মালিকও বলছিল যে আপনি এই ভুলটা করলেন কি করে, একটা আইডিয়া একরকম আপনার ইয়ের সঙ্গে মিলছে না কেন, আপনার রেজিস্টারের সঙ্গে আইডি মিলছে না কেন? তাহলে মালিকও কথা শোনালো। তখন উনি বলছিলেন যে আমি বুঝতে পারলাম না যে আমার অপরাধটা কি। আমি একটা রুব্রিক্স নিয়েছিলাম তখন, কনফিউশন অফ মাইন্ড, ইনজুরি টু হেড আফটার। আমি বুঝতে পারছিলাম না যে আমার অপরাধটা কি। কারণ হচ্ছে উনি বলতে চাইছে আমি যতক্ষণ মনে পড়ছে যে ওই আইডিটা আমি থাকাকালীন হয়তো নেওয়া হয়নি, উনি যে নিয়েছেন সেটা কনফার্ম করে বলতে যে রেজিস্টারে যে টাইম দেওয়া আছে ওই টাইমে আমি ছিলাম না, অথচ আমাকেই কৈফিয়ত দিতে হবে যেহেতু হেডের ইনজুরি হয়েছে, যেহেতু সেই হোটেলটা সে রেসপন্সিবল পার্সন, তাকেই তো জবাবদিহি করতে হবে।